আজকে ইমিউনোলজি ক্লাস 5, পঞ্চম ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা একদম কমপ্লিট করে ফেলবো এই টপিকটা। ঠিক আছে, 1 2 3 4 5, 5টা ক্লাস করে কমপ্লিট হয়ে যাবে। আজকে খুব ইম্পর্টেন্ট ডাটা আছে, A to Z মনোযোগ দিয়ে শুনবে। যারা প্রথম হয়ে থাকো অবশ্যই সম্পূর্ণ দেখো ভিডিওটা, এবং যারা আগের ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলি অবশ্যই দেখো। 1 2 3 4 আকারে দেওয়া আছে, তার পিডিএফ দেওয়া আছে। তো অবশ্যই ক্লাসটা উপভোগ করে এনজয় করো। ক্লাসটা কেমন হলো অবশ্যই জানাবে। আজকে আমরা ইমিউনোলজি ক্লাসের যেহেতু শেষতম ক্লাস, আজকে আমাদের বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট সম্বন্ধে, এবং কোষভিত্তিক অনাক্রমতা, রসভিত্তিক অনাক্রমতা আর কমপ্লিমেন্ট সিস্টেম, এই যে এই কটা আমি যেটা বললাম এই কটা কিন্তু কমপ্লিট করবো। তাহলে দেখো, ইম্পর্টেন্ট, আমরা বলছি ইম্পর্টেন্ট, এগুলি পরীক্ষার পারপাসে ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ এক্সামে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং হচ্ছে অন্যান্য এক্সামগুলি যেগুলি আসছে সেগুলির জন্য কিন্তু এগুলি ইম্পর্টেন্ট। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে দেখো কমপ্লিমেন্ট সিস্টেম কি, এটাকে প্রথমে জেনে রাখো। কমপ্লিমেন্ট সিস্টেম কি, ইম্পর্টেন্ট। আচ্ছা, এক মিনিট, পেনের কোয়ালিটিটা বাড়িয়ে নাও। এটা কমপ্লিমেন্ট সিস্টেম কি, তোমার যে আমাদের শরীরের ভিতরে যে ব্লাড ভেসেল রয়েছে, হ্যাঁ, যে প্লাজমা রয়েছে, তার মধ্যে অনেক রকমের যে প্রোটিন, মানে যে অনেক যে কম্পাউন্ড, যে তন্ত্র, যে সিস্টেম, যা কি করে প্রোটিনকে উদ্দীপিত করে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা দেহে তৈরি করে দেয়, এবং রোগ জীবাণুর বিরুদ্ধে একটা অনির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা, হ্যাঁ, গড়ে তোলে, তাকে আমরা কমপ্লিমেন্ট সিস্টেম বলবো। আবার বলছি, যে রক্তরস বা প্লাজমাস্থিত যে বৃহদাকার বা নিয়ন্ত্রক প্রোটিন, যা কি করে উদ্দীপিত করে দেহের বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে অনির্দিষ্ট প্রতিরক্ষা, অনির্দিষ্ট অনির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, তাকে বলবো, তাকে আমরা একত্রে কি বলে, কমপ্লিমেন্ট সিস্টেম। তো কমপ্লিমেন্ট সিস্টেম, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট তন্ত্র জিনিসটা কি অবশ্যই জানতে পারলে। কমপ্লিমেন্ট তন্ত্র এটি আবিষ্কার করে বিজ্ঞানী কি দেখো, জুলিস বর্ডেট, যার নামকরণ করেছিল দেখো, দেখো ইচলিচ, হ্যাঁ দেখো, দেখো ইরলিচ, হ্যাঁ। ইম্পর্টেন্ট, দেখো ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে। কমপ্লিমেন্ট তন্ত্রের উপাদান দেখো, কম্পোনেন্ট কি এখানে খুব ইম্পর্টেন্ট, পায় দেখো 30 প্রকারের উপর প্রোটিন নির্ভরশীল রয়েছে। এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পড়ে C1 C2, সি মানে কি কমপ্লিমেন্ট, C1 C2 C3 C4 C5 বিডিপি, এগুলি কি ইম্পর্টেন্ট হচ্ছে ও কম্পোনেন্ট, কমপ্লিমেন্ট সিস্টেমের ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। নেক্সট, তাহলে কমপ্লিমেন্ট সিস্টেমের যে অনাক্রমতা সৃষ্টির যে কমপ্লিমেন্ট সিস্টেমের হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণগুলি কি কি। এক, এটা কি হয়, সহজাত এবং অর্জিত উভয় প্রকার অনাক্রমতা সৃষ্টির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর কি বলছে, দেখো, রোগ জীবাণুর কোষ পর্দায় ছিদ্র সৃষ্টির মাধ্যমে ধ্বংস করে, এবং এটা সাইটোলাইসিস বলা হয়। দেখো ইম্পর্টেন্ট, এরা কি হয় দেখো, কোষ পর্দার ছিদ্র স্পোর সৃষ্টি করে দিয়ে কি হয়, যে জীবাণুগুলিকে মারতে সাহায্য করে বা ধ্বংস করতে সাহায্য করে। এই জন্য একে সাইটোলাইসিস বলবো। আমরা সম্পূর্ণ কমপ্লিমেন্ট আমরা পড়বো, ঠিক আছে। 3 নম্বর কি দেখো, কোষ কমপ্লিমেন্ট তন্ত্র রোগ জীবাণুকে দলবদ্ধ ভা যাকে অ্যাগ্লুটিনেশন বলা হয় বা অপসোনাইজেশন পদ্ধতির মাধ্যমে বিনষ্ট করে। তাহলে দেখো, তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম কি, কমপ্লিমেন্ট সিস্টেম তাকেই বলবো এক ধরনের প্রোটিন উদ্দীপিত করে যার মাধ্যমে দেহে রোগ জীবাণুকে ধ্বংস করে এবং দেহের একটা অনির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, তাকে আমরা কমপ্লিমেন্ট তন্ত্র বলবো। এই কমপ্লিমেন্ট তন্ত্র প্রথম আবিষ্কার করেছে কে, জুলিস বর্ডেট প্রথম আবিষ্কার করেছে, এবং পরবর্তী ক্ষেত্রে নাম দেয় কে, দেখো, এলরিচ পরবর্তী ক্ষেত্রে নাম দেয়। তাহলে কমপ্লিমেন্ট সম্বন্ধে নামকরণ কে দেয়, কমপ্লিমেন্ট সিস্টেমটা জিনিসটা কি এটা জানতে পারলে। কমপ্লিমেন্টের কম্পোনেন্টগুলি কি, মেনলি এরা প্রোটিনের উপর নির্ভরশীল করে, এবং C1 C2 C3 C4 C5 এবং বিডিপি এট্রেসে থাকতে পারে। কমপ্লিমেন্ট সিস্টেমের মেন যেটা সিগনিফিকেন্স রোল কি, এক হচ্ছে এটা সহজাত এবং অর্জিত দুটোই করতে পারে, মানে হচ্ছে ইনহেরিটেড এবং হচ্ছে অ্যাকোয়ার্ড,
দুটোই অনাক্রমণ সিস্টেমের সৃষ্টির জন্য এরা মেন ভূমিকা পালন করে। 2 নম্বর কি, এরা কোষ জীবাণুর কোষ পর্দার যে ছিদ্র সৃষ্টি করার মাধ্যমে দিয়ে ধ্বংস করে জীবাণুকে, এই প্রক্রিয়াকে বলা হয় সাইটোলাইসিস। ওকে। এবং কমপ্লিমেন্ট তন্ত্র, এটি কি করে, রোগ জীবাণুকে দলবদ্ধভাবে, যাকে আমরা অ্যাগ্লুটিনেশন বলা হয়, বা অপসোনাইজেশন মানে সম্পূর্ণ মারার মাধ্যমে এরা কি হয়, রোগ জীবাণুকে বিনষ্ট করে। তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম কি, কমপ্লিমেন্ট সিস্টেম উপাদান কি, কমপ্লিমেন্ট সিস্টেম কে নামকরণ করে দেয়, কমপ্লিমেন্ট সিস্টেমের গুরুত্ব কি, ইম্পর্টেন্ট গুলি কিন্তু বললাম। দেখো, সম্পূর্ণ পুরো একদম লাইন বাই লাইন সম্পূর্ণ পুরো নোট, যে নোটের মাধ্যমে তুমি এই ক্লাসটা, এই যে 5 নম্বর যেটা শেষতম ক্লাস ইমিউনোলজির ক্লাসে, এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট হবে। আগের ক্লাসগুলো ওটা তো ইম্পর্ট্যান্ট ছিল, এই ক্লাসটা আরো বেশি ইম্পর্ট্যান্ট হবে। কেননা এখানটায় আমরা অনেক কিছু যে জিনিসগুলি কিন্তু আমরা জানবো, যে জিনিসগুলি কিন্তু পরীক্ষার পারপসে আরো বেশি ইম্পর্ট্যান্ট। চলো 1 মিনিট চেক করে নি, হ্যাঁ, তোমাদের অডিও কি ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ, 2 সেকেন্ড দাঁড়াও। অডিও মনে হয়, আশা করি অডিও তোমার ঠিকই আছে, আমারও। হুম, ঠিক আছে, ঠিক ঠিক আছে। স্ক্রিন শেয়ার তোমরা দেখতে পাচ্ছ, কারণ ইম্পর্টেন্ট ক্লাস তো আমরা একটু সম্পূর্ণ জেনে রাখা, মানে সম্পূর্ণ এটা দেখে রাখা ভালো, কারণ ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। যারা রেকর্ডিং দেখবো পরবর্তী ক্ষেত্রে, তারা অবশ্যই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। দেখো দেখো একটা, দেখো ইম্পর্টেন্ট, দেখো ছকের মাধ্যমে দেখো দেওয়া আছে কমপ্লিমেন্ট সিস্টেমের যে অ্যাক্টিভেশন যে পাথ, যাকে অ্যাক্টিভেশন পথ, খুব ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা কমপ্লিমেন্ট সিস্টেমের অ্যাক্টিভেশন প্যাড কিন্তু পরীক্ষার ভাগে কিন্তু পরীক্ষাতে ভালো কোশ্চেন আসতে পারে, কমপ্লিমেন্ট সিস্টেম থেকে একটা কোশ্চেন আমার মনে হয় আসতে পারে। তিনটি প্রক্রিয়া, তিনটি ভাগে ভাগ করা যায়। একটা, প্রথম হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে, আর 2 নম্বর কি আছে, ল্যাকটিক পাথওয়ে, 3 নম্বর কি আছে, অল্টারনেটিভ বা সাবস্টিটিউট পাথওয়ে। দেখো ক্লাসিক্যাল পাথওয়ে জিনিসটা কি, দেখো দেখো এই এটি কি হচ্ছে, অ্যাকুয়ার অনাক্রমতাকে কার্যকারী করে। এ কি করে, ক্লাসিক্যাল পার্টটা কি হয়, অ্যাকুয়ার অনাক্রমতাকে কার্যকারী করে। এটা অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি যুক্ত হয়ে ক্লাসিক্যাল পথে ধারণাটা সম্পূর্ণ করে, সিস্টেমটাকে অ্যাক্টিভেশন করে। এখান থেকে C1 থেকে C9 কমপ্লিমেন্ট প্রোটিনগুলি যুক্ত হয়, আর এই যে এই ক্লাসিক্যাল পথের মাধ্যমে এগুলি করে। আবার আমি তোমাকে দেখো ভালো করে বলছি, দেখো যেটা আমি বোঝানোর মাধ্যমে তোমাকে একদম মাথা ঢোকানোর মতন আমি তোমাকে উদাহরণ দিয়ে বলছি, যে এই ক্লাসিক্যাল পাথ, যা তাকেই বলবো যেটি হচ্ছে দেহের ভেতরের মধ্যে হচ্ছে, হ্যাঁ, যেটা হচ্ছে মানে হচ্ছে সহজাত নয়, সেটা হচ্ছে অর্জিত। ওকে, যেটা অ্যাকোয়ার্ড, হ্যাঁ, এই অ্যাকোয়ার্ড তাহলে কি হয়, আমাদের বি, যে বি লিম্ফোসাইট সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই তো? তুমি জানো বি লিম্ফোসাইট, সেখানে কি হয়, বি প্লাজমা সেল কি করে, অ্যান্টিবডি তৈরি করে। কেন অ্যান্টিবডি কেন তৈরি করে, অ্যান্টিজেনের বিরুদ্ধে ক্রিয়াশীল করার জন্য। এই অ্যান্টিজেন ক্রিয়াশীলের মাধ্যমে যে সিস্টেমটা আছে, রোগ জীবাণুকে ধ্বংস করে, সেই সিস্টেমটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট সিস্টেমের ক্লাসিক্যাল পাথওয়ে সিস্টেম বলবো। এখানে দেখো C1 থেকে C9 কমপ্লিমেন্ট প্রোটিনগুলি এখানে যুক্ত হয়, দিয়ে এই প্রক্রিয়ার মাধ্যমে রোগ জীবাণুকে ধ্বংস করে। ইম্পর্টেন্ট, তো দেখো ক্লাসিক্যাল পথ জিনিসটা কি, এখানটা কোন কোন উপাদানগুলি ইম্পর্টেন্ট করে, C1 থেকে C9। ওহ, কি গরম, গরম আবার শীত, দুটোই সমস্যা। গরম, হ্যাঁ, না গরম না শীত। নেক্সট। আচ্ছা, 2 সেকেন্ড।
নেক্সট এবার দেখো ল্যাকটিক, ল্যাকটিক পথ। ল্যাকটিক পাথ হয় মানে কি, এই পথ দেখো অনাক্রমতা, এটা কি হয় দেখো সহজাত অনাক্রমতাকে সক্রিয় করে, খুব ইম্পর্টেন্ট। এটা কি অর্জিত অনাক্রমতা হচ্ছে পাথওয়েকে তোমার হচ্ছে কাজ করে। এটা কি করে, এটা দেখো মানে তোমার সহজাত অনাক্রমতাকে সক্রিয় করে। এবার এটা কি হয় দেখো অ্যান্টিবডি, তাহলে সহজাত কি হবে, অ্যান্টিবডি উৎপাদন হবে না। তুমি জানো টি লিম্ফোসাইট কাজ করে টি কিলার সেল বা এনকে সেলের মাধ্যমে রোগ জীবাণুকে ধ্বংস করে, তোকে বোঝানো হচ্ছে তো, বললে পড়িয়েছি আমি, তাই না? তো এই অ্যান্টিবডি কমপ্লিমেন্ট তন্ত্রকে সক্রিয় করে না, অর্থাৎ অ্যান্টিবডি শরীরে প্রবিষ্ট অ্যান্টিজেনকে শনাক্ত করে না। এই পদ্ধতি থেকে প্রধান উপাদানকে ল্যাকটিন এবং দেখো মনোজ বাইন্ডিং ল্যাকটিন বা যাকে এমবিএল বলা হয়, এমবিএল এর ফুল ফর্ম কি, মনোজ ম্যানোজ বাইন্ডিং ল্যাকটিক। এই যে ব্যাকটেরিয়া ছত্রাকের গাত্রে এই শর্করা যুক্ত হয়ে কমপ্লিমেন্টকে সক্রিয় করে এবং পরবর্তীকালে ক্লাসিকের পথের সম্পন্ন হয়। এর উপাদান কি, C4 এবং C2। আবার বলছি, ল্যাকটিক পথ কি, ল্যাকটিক পথ এক ধরনের সহায়তা অনাক্রমতা সক্রিয় প্রক্রিয়া, যেখানটা করে অ্যান্টিবডি উৎপাদন ছাড়াই এটি কমপ্লিট করতে পারে। এখানটায় একটা ল্যাকটিন বলে এক ধরনের প্রোটিন যুক্ত হয়, যেটা এমবিএল বলা হয়, যাকে মোনোস বাইন্ডিং ল্যাকটিন, যা ব্যাকটেরিয়া ছত্রাকের গায়ে আবদ্ধ হয়, শর্করার সাথে যুক্ত হয়ে কমপ্লিমেন্ট তন্ত্র সৃষ্টি করে এবং সক্রিয় করে। এবং এখানটা করে মেন যে উপাদান কম্পোনেন্ট C4 এবং C2 যুক্ত হয়, দিয়ে কি হয় অ্যান্টি মানে অ্যান্টিজেনকে মেরে ফেলে, ঠিক আছে। নেক্সট এবার দেখো অল্টারনেটিভ পাথওয়ে জিনিসটা কি, এটাও এক ধরনের সহজাত অনাক্রমতা পদ্ধতি, যেখানটা রোগ জীবাণু প্রবিষ্ট করে অ্যান্টিজেন কমপ্লিমেন্টের সংস্পর্শে এসে, অ্যান্টিজেন এই যে কমপ্লিমেন্টের সংস্পর্শে এসে বিকল্প কমপ্লিমেন্ট পথকে সক্রিয় করে দেয়। এটাও দেখো অনেক ল্যাকটিনের মতনই, কিন্তু এটা একটা বিকল্প। এখানটা কি উপাদানগুলি দেখো ইম্পর্টেন্ট, যেমন C3 C5 থেকে C9 কমপ্লিমেন্ট প্রোটিন ফ্যাক্টর, আর ফ্যাক্টর দেখো বিডিপি আর C2 C4 এর পরিবর্তে কাজ করে, দেখো ইম্পর্টেন্ট। দেখো এখানটা দেখো C4 এবং C2 কাজ করে কি ল্যাকটিনে পথে, আর ক্লাসিক্যাল পথে কি কাজ করে, C1 থেকে C9 পর্যন্ত, C1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত ক্লাসিক্যাল পথে কাজ করে, ল্যাকটিনে কাজ করে C4 থেকে C2, ওকে। আর এই বিকল্প অল্টারনেটিভ পাথ হয়ে থাকে দেখো C5 থেকে C9, মানে C5 C6 C7 C8 C9 কাজ করে, এবং কমপ্লিমেন্ট C3 কাজ করে। এখানে C1 2 C4 কিন্তু কাজ করে না, মানে 2 আর 4 তো কাজ কাজ করবে না, যাতে ল্যাকটিনে কাজ করে, 1ও কিন্তু কাজ করে না, ঠিক আছে। এই বিকল্প পদের মাধ্যমে এই জীবাণুগুলি অপসোনাইজেশন বা অ্যাগ্লুটিনেশন পদ্ধতি ধ্বংস করে, এবং এর একটা, এই পথকে আমরা একটা পোপারডিন সিস্টেমও বলা হয়। এই পথকে কি বলা হয়, পোপারডিন সিস্টেমও বলা হয়। ইম্পর্টেন্ট তথ্য, যেখানে ক্লাসিক্যাল পাথ এবং ল্যাকটিন পাথ এবং হচ্ছে বিকল্প পথ, তিনটের সম্বন্ধে কিন্তু আলোচনা করা হয়ে গেল। কোথায় কোথায় কমপ্লিমেন্ট গুলির নামগুলি দেখে রাখো। হ্যাঁ, বিডিপি কোথায় কাজ করে, অল্টারনেটিভ পাথওয়ে, ল্যাকটিন কি উপাদান কি কম্পোনেন্ট কাজ, C4 C2 কাজ করে। হ্যাঁ, ক্লাসিক্যালে কি হয়, 1 থেকে 9 পর্যন্ত কাজ করে। ক্লাসিক্যালকে আমরা অ্যাকওয়ার্ড অনাক্রমতা বলবো, ল্যাকটিনকে আমরা সহায়তা বলবো, এটাকেও সহায়তাকে বলবো বিকল্প পথকে। সেখানটা C3, হ্যাঁ, C3 C5 থেকে C9 পর্যন্ত, এবং বিডিপি কাজ করে, কিন্তু C1 C2 আর C4 কাজ করে না। আবার এটাকে আমরা কি বলবো, পোপারডিন সিস্টেম বলবো। তো এই যে ইম্পর্টেন্ট তথ্যগুলি কিন্তু জেনে রাখতে হবে, যাতে কোশ্চেন কিন্তু যদি ডেপথে আসে, সেই কোশ্চেনগুলির অ্যান্সার কিন্তু তোমাকে দিতে হবে। এই অ্যান্সারের জন্য নিজেকে রেডি হতে থাকো। বুঝতে পারছো? নেই না, বুঝতে পারছো না? হুম 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 হুম। এবার চলো নেক্সট। হুম 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 হুম। এবার আমরা যে মেন ইম্পর্টেন্ট, হ্যাঁ দেখো, খুবই ইম্পর্টেন্ট, জাস্ট দেখো, একটু পড়ো, না বুঝতে পারলে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো খুব ইম্পর্টেন্ট তথ্য। এবার আমরা আলোচনা করবো, দেখো।
নেক্সট, এবার চলো, আশা করি পড়লে, চলো আমি পড়ে যাচ্ছি। এবার কমপ্লিমেন্ট, দেখো কমপ্লিমেন্ট সিস্টেমের কার্য পদ্ধতি। দেখো, দেহের যে অ্যান্টিজেন অনুপ্রবেশের পর কমপ্লিমেন্ট তন্ত্র দেহের 4টি উপায়ে কাজ করে। দেখো, যখন দেহের ভেতরে যখন আমাদের অ্যান্টিজেনগুলি যখন প্রবেশ করবে, প্রবেশ করার পরে এই দেহের ভেতরে যে কমপ্লিমেন্ট সিস্টেম কিন্তু 4টি প্রসেসের মাধ্যমে কাজ করবে, খুব ইম্পর্টেন্ট। দেখো ছবির মাধ্যমে পাশে দেখো আমি ইলাবোরেশন করছি একটা প্রথম পদ্ধতি, যেটা সাইটোলাইসিস বলবো। প্রথম পদ্ধতির নাম কি? সাইটোলাইসিস বলবো। দেখো, সাইটোলাইসিস ইম্পর্টেন্ট, পরীক্ষার পারপসে খুব ইম্পর্টেন্ট। দেখো, সাইটোলাইসিস পদ্ধতি কি? দেখো 1 নম্বর কি বলছে, দেখো দেহে অ্যান্টিজেন প্রবেশ করলে অ্যান্টিবডি অ্যান্টিজেনে আবদ্ধ হয়। অবশ্যই আমরা প্রত্যেকে জানি কি অ্যান্টিবডি কোথায় আবদ্ধ হয়, বলে অ্যান্টিজেনের সাথে আবদ্ধ হয়, ঠিক তো? এবং তখন কি হয়, C1 কমপ্লিমেন্ট প্রোটিন, তখন কি হয় C1 কমপ্লিমেন্ট, দেখো কমপ্লিমেন্ট প্রোটিন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের সাথে যুক্ত হয়ে একে উদ্দীপিত করে। তাহলে C1 কমপ্লিমেন্ট প্রোটিন কি হয়, এই দেখো এখানে দেখো উদ্দীপিত প্রোটিন C1, C1 আছে, এই উদ্দীপিত প্রোটিন কি হয়, এই অ্যান্টিজেন অ্যান্টিবডির যে দেখো বাইন্ডিং, যে দেখো অ্যান্টিবডির সাথে জীবাণুর সাথে কি অ্যান্টিবডি বাইন্ডিং করছে, দিয়ে এটাকে কি হয় এক্সাইটিং করে দেয়, মানে এটাকে এই কমপ্লেক্সটাকে কি হয় আস্তে আস্তে কি উদ্দীপিত করে দেয়। এই উদ্দীপিত C1 প্রোটিন কি হয়, তখন কি হয় C2 এবং C4 প্রোটিনকে C4A C4B এবং C2A C2B তে বিস্তৃত হয়। দেখো, এই C1 প্রোটিনটা তখন কি হয়, এই C1 প্রোটিনটা তখন অ্যাটাক করে, C1 প্রোটিনটা কি করে C2 কে এবং C4 কে অ্যাটাক করে, দিয়ে কি হয় C2B এবং C2A এবং C4A C4B তে উদ্দীপিত করে, এবং C4A C4B C4A AB যুক্ত হয়ে C4 টু এ তৈরি করে। দেখো C4 এর এখানটা বিটা নিচ্ছে আর C2 এটা নিচ্ছে, তো বিটাকে নিয়ে একে নিয়ে C4 বি C4B 2A এই কমপ্লেক্সটা তৈরি করছে, মনে করবে এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো, এবং কনভার্টেজ C5 কনভার্টেজ হিসাবে কাজ করে এবং কমপ্লিমেন্টের সাথে সক্রিয়করণ প্রক্রিয়া ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ করে, একে বলা হয় ক্যাসকেড। দেখো এখানটা দেখো C3 কনভার্টেজ এসে যুক্ত হচ্ছে, C3 কনভার্টেজ যুক্ত করে, দেখো C3A তৈরি হয় এবং C3B তৈরি হয়, এবং এখানে দেখো এই কনভার্টেজ যুক্ত হয় কি হচ্ছে, এই 3B টা যুক্ত হয় C4B 2A 3B যুক্ত হয়, দিয়ে এখানে C5 কনভার্টেজ যুক্ত হয়, এই প্রক্রিয়াকে কি বলবো, ক্যাসকেড বলবো, এই প্রক্রিয়াটাকে কি বলবো, ক্যাসকেড বলবো। ইম্পর্টেন্ট ক্যাসকেড এখানটা তৈরি হয়। এর পরবর্তীকে দেখো C4B 2A 3B ক্রমাগতভাবে C5 C9 প্রোটিনের হচ্ছে সংস্পর্শে এসে, হ্যাঁ C5B 6 7 8 9, দেখো C5 কনভার্টেড C5A আর C5B, দেখো সবকটা বি কাজ করছে, C5B C6 C7 C8 C9 এর সংস্পর্শে এসে কি হয় C5B 6 7 8 9 বলে একটা প্রোটিন কমপ্লেক্স তৈরি করে, ঠিক আছে, যাকে একে বলা হয় ম্যামব্রেন অ্যাটাক কমপ্লেক্স, যাকে হচ্ছে ম্যাক বলা। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট দেখো ম্যামব্রেন অ্যাটাক ম্যাক কাকে বলে, পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। এমএসসির ফুল ফর্ম কি? নেক্সট, এই কমপ্লেক্সটি বহিরাগত জীবাণুর কোষপর্দায় এসে প্রবেশ করে এবং চ্যানেল সৃষ্টি করে, এবং কোষের বাইরে থেকে জল আয়ন প্রবেশ করে কোষকে ফুলিয়ে দেয় এবং জীবাণুকে ধ্বংস করে। এইরূপ কাজকে বলে কমপ্লিমেন্ট ফিক্সেশন। এইরূপ কাজ করাকে আমরা কি বলবো, কমপ্লিমেন্ট ফিক্সেশন। তাহলে ব্যাপারটা আশা করি বুঝতে পারলে, যেটা আমি বোঝাতে পারলাম কি হয়, যে অ্যান্টিবডি এবং হচ্ছে অ্যান্টিজেনের যে কমপ্লেক্সের সাথে C1 প্রথমে এসে বাইন্ডিং করে ওটাকে অ্যাক্টিভেট করে দেয়, দিয়ে C2 আর C4 এসে পরবর্তী বিভাজন হয়ে C2A C2B এবং C4A C4B তৈরি হয়। C4B এবং C2A যুক্ত হয়ে C4B2A উৎপাদন করে, এবং হচ্ছে সেখান থেকে একটা কমপ্লেক্স তৈরি হয়, সেখান থেকে C3 কনভার্টেজ এসে কি হয়, ওকে এসে বাইন্ডিং করে, ওকে এসে C3 কনভার্টেজ এসে বাইন্ডিং করে, দিয়ে সি থ্রি এখানটায় কি হয়, সি থ্রি নিজেকে C3A এবং C3B
তৈরি করার মাধ্যমে একটা হচ্ছে কমপ্লেক্স তৈরি হয়, যেটা C4B2A3B, ঠিক আছে। সেখানটায় আবার C5 কনভার্টেসে যুক্ত হয়, দিয়ে প্রক্রিয়াটা কি হয়, ক্যাসকেড বলা হয়, সম্পূর্ণ করে, এবং C5 বিভাজন হয়ে কি C5A এবং C5B তৈরি হয়। C5B পরবর্তী ক্ষেত্রে এই কমপ্লেক্সটা হচ্ছে 6 7 8 C6 7 8 9 সাথে যুক্ত হয়ে C5B 6 7 8 9 তৈরি হয়। এই C5B 6 7 8 9 এটাকে আমরা কি বলবো, ম্যাক কমপ্লেক্স, যার ফুল ফর্ম কি ম্যামব্রেন এটা কমপ্লেক্স। এটি কি হয়, এটি হচ্ছে কোষ পর্দা চ্যানেল সৃষ্টি করে, বাইরে এসে বিভিন্ন রকম আয়ন পরিবহনের মাধ্যমে ফুলে ওঠে, দিয়ে কি হয় আস্তে আস্তে জীবাণুকে ধ্বংস করে দেয়, দিয়ে এই প্রোটিনকে নষ্ট করে, মানে এই বাইরের যে জীবাণুকে নষ্ট করে। এই যে গ্রুপকে আমরা কি বলবো, কমপ্লিমেন্ট ফিক্সেশন প্রসেস বলবো। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? কোনো ডাউট থাকলে বলো, ক্লিয়ার নাকি? ওকে, নেক্সট। চলো এইবার দেখো অপসোনাইজেশন প্রসেস। দেখো এটা, দেখো এটাও খুব ইম্পর্টেন্ট, যেটা আমি আহ, এটা দেখো খুব ইম্পর্টেন্ট। দেখো 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 আমি তোমাকে প্রথমে পড়ালাম যে যে এই কমপ্লিমেন্ট সিস্টেম মেন দুটো প্রসেসের মাধ্যমেই হয়। একটা হচ্ছে, দেখো আগের প্রসেসটা যেটা তুমি এখনই এখনই দেখলে, এবং সেকেন্ড নম্বর প্রসেস হচ্ছে অপসোনাইজেশন, মানে সম্পূর্ণভাবে জীবাণুটাকে মেরে ফেলবে। ইম্পর্টেন্ট, দেখো ইম্পর্টেন্ট, দুটো প্রসেসের মাধ্যমে মানে মেনলি এই কমপ্লিমেন্ট সিস্টেম। একটা সাইটোলাইসিস প্রসেসের মাধ্যমে হবে, যেটা এমএসির মাধ্যমে হচ্ছে মেমব্রেন এটা কমপ্লেক্স, সেটা রোগ জীবাণুকে ধ্বংস করছে, তার ভেতরে চ্যানেল সৃষ্টি করে ভেতরে কি প্রবেশ করে জীবাণুটাকে নষ্ট করে দিচ্ছে। আর এটা কি করছে, অপসোনাইজেশন, মানে কি, মানে ভেতরে সম্পূর্ণ রকম ভাবে মেরে দেওয়া। ঠিক আছে, দেখো জিনিসটা কি ছবির মাধ্যমে, দেখো ছবিটা আগে যাওয়ার আগে তুমি আগে বিষয়টা পড়ো, তাহলে সব থেকে বেশি হবে। দেখো অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি অবশ্যই যুক্ত হয়, তুমি জানো, আমি পড়িয়েছি আগের ক্লাসগুলোতে। দেখো অ্যান্টিজেনের সাথে যখন অ্যান্টিবডি জীবাণুগুলি বাইরে একটা কি হয়, আস্তরণ সৃষ্টি করে। দেখো অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে অ্যান্টিবডি কি হয়, এই জীবাণুর যে বাইরে কি হয়, একটা কমপ্লেক্স একটা আস্তরণ লেয়ার সৃষ্টি করে অপসোনেশন প্রসেসের মাধ্যমে। এর ফলে কি হয়, জীবাণু সহজে ফ্যাগোসাইটিক কজ দ্বারা ঘৃত ও ধ্বংস হয়। এবং এই অপশনে দেখো মেন জিনিসটা কি, দেখো দেখো ব্যাপারটা বুঝবে, যে এই যে যে অ্যান্টিজেন যখন দেহের ভেতরে প্রবেশ করছে, হ্যাঁ অ্যান্টিবডির সাথে বাইন্ডিং করছেই, কিন্তু অ্যান্টিজেন বাইন্ডিং করলে কি হয়, এদের অ্যান্টিজেনের বাইরে অ্যান্টিবডি বাইন্ডিং করছে, দিয়ে অ্যান্টিজেন কি হচ্ছে, বাইরে একটা কভার সৃষ্টি করে দিচ্ছে, বাইরে একটা সুন্দর দেখে কভার সৃষ্টি করে দিচ্ছে। যে কভার সৃষ্টি করার মাধ্যমে কি হচ্ছে, ওটাকে দুর্বল করে দিচ্ছে। এতে ইজিলি ইজিলি কি হচ্ছে, এই ফ্যাগোসাইটিক কোষগুলি কি আইডেন্টিফাই হয়ে যাচ্ছে, যে এগুলো চিহ্নিত করতে পারছে। দেখো প্রসেস, দেখো দেহের ভেতরে কিভাবে কাজ করছে, জাস্ট একটু ইমাজিন করে দেখো কতটা মেকানিজম হয়, সেটা আমরা বর্তমানে আমরা জানিই না আমরা, কিন্তু বাট দেখো গবেষণার মাধ্যমে দেখো সম্পূর্ণ বিস্তারিত দেখো আলোচনা দেখো, জানতে পারছো যে কিভাবে কাজ করে। হ্যাঁ, একটা জীবাণু ঢুকেই যে দেহকে অ্যাটাক করবে, দিয়ে এই জীবাণু এটাকে ডমিনেন্ট করে দেবে, হ্যাঁ, তাকে আর কেউ তাকে রিসিভ করার মতন কেউ থাকবে না, তা কিন্তু নয়। এবার দেখো C1, দেখো আমি আবার দেখো C1 পড়ানো হলো, C1 কমপ্লিমেন্ট। এই কি করে, দেখো C4 C2 কে দেখো লিস্ট করে, দেখো C4A C4B আর C2A C2B তৈরি করে আগের মতনই প্রসেস। দেখো সি সি এই কমপ্লিমেন্টকে C1 কি হয় অ্যাক্টিভেট করে, দিয়ে হয় C2 কে C2A এবং C2B এবং C4F C4B তে তৈরি হয়। আগের মতনই কমপ্লেক্স, দেখো C3 কনভার্টেজ অ্যান্ড ক্যাসকেড তৈরির মাধ্যমে কি
হয় C4BA2A তৈরি করে, একই প্রসেস, তাই না? এইখানটা C3 কি হয় ডিভাইডেড হয়ে গিয়ে C3A C3B তৈরি করে। কিন্তু এখানটা C5 কিন্তু এখানটা তুমি একটু দেখবো যে C5 দেখো C3 কনভার্টার C3 কে প্রোটিনকে C2 C3A C3B প্রোটিন তৈরি করে। C3B পরবর্তী ক্ষেত্রে প্রোটিন জীবাণুটা উপরিস্থলে আবদ্ধ হয়ে অপসোনিন হিসাবে অপসোনিন দেখো এই C3 কি হয় এই সি দেখো ভালো করে বলো C3B টা কি হয় C3B এই যে জীবাণুটাকে আবৃত করে এবং এর উপরে কি হয় বলো এর উপরে এসে বাইন্ডিং করে। এই যে প্রসেসটাকে আমরা কি বলবো অপসোনিন বলবো। কি বলবো অপসোনিন। ইম্পর্ট্যান্ট এই প্রসেসটাকে কি বলবো আমরা অপসোনিন। ঠিক আছে, অপসোনিন। এর পরবর্তী ক্ষেত্রে দেখো C3B প্রোটিনটা আবদ্ধ হয়ে দেখো ফ্যাগোসাইটিক সেল প্লাজমা পর্দাস্থিত কমপ্লিমেন্ট গ্রাহক C3B প্রোটিনগুলিকে শনাক্ত করতে পারে। এরপরে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে একে ধ্বংস করে দেয়। ফ্যাগোসাইটোসিস পদ্ধতি কি পিনোসাইটোসিস পদ্ধতি আমি বলেছি, তা আবারও দেখো বলে দিচ্ছি। ফ্যাগোসাইটোসিস পদ্ধতি মানে যখন কোনো মানে সলিড আছে সলিড দেখো সলিড কোনো পার্টিকেল বা সলিড কোনো কম্পোনেন্ট বা সলিড মানে হচ্ছে কঠিন জাতীয় কোনো হচ্ছে জীবাণু দেহের ভেতরে প্রবেশ করে। কোষ যখন হচ্ছে কঠিন জীবাণুটাকে মেরে ফেলে তাকে আমরা বলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। এবং যখনই কঠিন হচ্ছে যখন হচ্ছে লিকুইড টাইপের হবে তখন তখন আমরা কি বলবো সাইটোসিস প্রক্রিয়া বলে। ফ্যাগোসাইটোসিস জিনিসটা কি, পিনোসাইটোসিস জিনিসটা কি, আশা করি বুঝতে পারলে। ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো ইম্পর্টেন্ট দেখো অপশনাইজেশন জিনিসটা জানতে পারলে। নেক্সট, এইবার দেখো আর দুটো প্রসেসের মাধ্যমে কিন্তু কমপ্লিট করা হয়। এরপরে আমরা নিচের পার্টগুলি পড়বো। দেখো আর দুটো একটা হচ্ছে দেখো ইনফ্লামেশন পদ্ধতি, আর একটা কি হচ্ছে দেখো নিউট্রালাইজেশন পদ্ধতি। ইনফ্লামেশন পদ্ধতি কি, দেখো প্রদাহ সৃষ্টি করে, হ্যাঁ, দেহের প্রবিষ্ট রোগ জীবাণু নিশ্চিত করে টক্সিন বা অনাক্র কোষ যেটা জাস্ট তুমি একটু জাস্ট জানো যে দেহের ভেতরে কোনো রকমের বাইরে থেকে কোনো রকমের কেমিক্যাল বা কোনো ধরনের জীবাণু অ্যান্টিজেন দেহের ভেতরে প্রবেশ করে। দেহের ভেতরে কি হয় একটা বেসোফিল নিঃসৃত দেখো মাস্ট কোষ বা হচ্ছে ব্রান্ডিকাইনিন বা বেসোফিল কোষ নিঃসৃত হিস্টামিন। ইম্পর্টেন্ট দেখো হিস্টামিন, হিস্টামিন, হিস্টামিন রক্তজলকের মধ্যে প্রসারণ হয় এবং জায়গাটা কি করে আক্রান্ত স্থানটি লাল এবং গরম হতে ফুলে যায়, প্রদাহ সৃষ্টি করে। এই ধরনের এইভাবে কি করে কমপ্লিমেন্ট সিস্টেমটা সূত্রপাত হয়। ধারাবাহিকভাবে সেগুলি কি হয় হিস্টামিন ক্ষরণের মাধ্যমে সেই জীবাণুকে ধ্বংস করে। দেখো এই ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে শিশু C3A এবং C5A প্রোটিনগুলি বেসোফিল বা মাস্ট কোষের সাথে যুক্ত হয় এবং কোষগুলিকে সক্রিয়ভাবে হিস্টামিনকে ক্ষরণ উদ্দীপিত করে। 2 নম্বর কি বলছে, দেখো রক্তে ক্ষরিত যে হিস্টামিনের এরপরে প্রদাহ ভেদ্যতা ব্যাসের বৃদ্ধি করে, যাকে বলে ভ্যাসো ডাইলেশন পদ্ধতির মাধ্যমে। পরবর্তীকালে ডায়াবেটিসিসের মাধ্যমে, দেখো ডায়াবেটিসিস জিনিসটা আমি দেখো এর আগের দিন আমি পড়লাম ক্লাস নাম্বার 4-এ। দেখো যেটা আমাদের এখানটা দেখো লাগছে, হ্যাঁ, এর মাধ্যমে জায়গাটা ফিতো লালচে করে দেয়, দিয়ে কি হয় জীবাণুগুলি মারতে সাহায্য করে। এবং C3A এবং C5B প্রোটিন কেমোট্যাকটিক ফ্যাক্টর বা দেখো কেমো অ্যাট্রাক্টেন্ট হিসাবে কাজ করে, দিয়ে ফ্যাগোসাইটোসিস কোষগুলিকে নিউট্রোফিল কোষ সেই জায়গাটা করে আসে, দিয়ে জীবাণুগুলিকে মারতে সাহায্য করে। এছাড়াও দেখো 5টি লক্ষ্য তুমি দেখতে পাবে, যেমন দেখো জায়গাটা লাল হয়ে যাবে, জায়গাটা রিউবার বলবো। ক্যালর মানে কি, যেখানে গরম হবে। টিউমার মানে কি, যেখানে ফুলে যাবে। ডলর মানে কি, পেন হবে। এগুলো টার্ম, হ্যাঁ। ফাংটিও লেজা মানে কি, সেখানটা কি ফাংশনটা লস হয়ে যাবে। এই ধরনের পাঁচটা দেখো। অনেক সময় রুবর মানে কি অনেক সময় বলবে, রুবর মানে হচ্ছে লাল হয়ে যাওয়াটাকে বলবো আমরা উম রবার। হ্যাঁ, তারপরে ক্যালর মানে কি, যেখানটা দেখো ক্যালর, হ্যাঁ, ক্যালোরি কার একক বলা হচ্ছে তাপমাত্রার একক, তাই না? তাহলে হচ্ছে তাপের একক, তাহলে হিট এই থেকে ক্যালোর আসছে। টিউমার মানে জানো টিউমার থেকে আসছে, সোয়ালিং ফুলে যাবে। আর ডলর, ডলর মানে কি হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে পেইন মানে ব্যথাকে আমরা কি বলবো ডলর। হ্যাঁ, অনেক সময় তুমি এই যে ওষুধগুলিকে দেখবা ডলোপিন এগুলো দেখবা নামগুলি দেওয়া থাকে। নেক্সট ডলার মানে পেইন। এবং লাস্ট দেখো হচ্ছে ফাংশন লিজা, যেটি হচ্ছে কি হয়, যেটা হচ্ছে লস অফ দ্য ফাংশন। ওকে, মানে যখন ওই জায়গাটা করে ফাংশন লিজা, লিজা মানে হচ্ছে বুঝতেই পারছো যেখানে ফাংশন টিকলে সে জায়গাটা কি হয় নষ্ট হয়ে যায়। তাহলে প্রদাহ ইনফ্লামেশনের মাধ্যমে কাজ করে। এখানটা মেন যে
প্রোটিনগুলির নাম কি C3A, C3B, C3A, C3-5, C5A। দেখো এখানে কিন্তু বি কিন্তু যুক্ত হচ্ছে না, বি কি করছে, অপসোনাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে হয় এবং হচ্ছে সাইটোটক্সিকের পদ্ধতির মাধ্যমে হচ্ছে, কিন্তু এখানটা করে দেখো C3A এবং C5A কিন্তু কাজ করছে মেন। এবং দেখো অনেক সময় প্রশমন বা নিউট্রালাইজেশনের মাধ্যমে হয়, যেখানটা কি হয়, দেহ থেকে নিঃসৃত যে টক্সিন সাথে অ্যান্টিবডি যুক্ত হয় এবং টক্সিনকে কি করে, প্রশমিত করে দেয় বা জীবাণুকে প্রশমিত করে দেয়। একেই বলা হয় প্রশমন করে দেয় এবং নিষ্ক্রিয় করে দেয়, তার কাজটা কি করে, নষ্ট করে দেয়, মানে কিছু তাকে রেস্ট দিয়ে দেয়। একেই বলা হয় প্রশমন, যাকে বলা হয় নিউট্রিলাইজেশন প্রক্রিয়া বলা হয়। এবং এই ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে C3 কমপ্লিমেন্টগুলি প্রোটিনে বিলিষ্ট করে C3A বা C3B। দেখো এখানে C3 কমপ্লিমেন্ট এসে কাজ করে। পরবর্তী ক্ষেত্রে জীবাণুগুলির সংস্পর্শে এসে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সে প্রচুর পরিমাণে চারিদিকে ছড়িয়ে পড়ে যে প্রোটিন নির্মিত একটা আবরণ সৃষ্টি করে, যে রোগ জীবাণুকে প্রশমিত করে দেয় এবং দেহের অ্যান্টিজেন পোষকগুলি যুক্ত হতে পারে না। দেখো এসব বলছে। নেক্সট ফ্যাগোসাইটিক পদ্ধতির মাধ্যমে চিহ্নিত, বুঝতেই পারছো এগুলি হচ্ছে প্রশমন মানে কি, যে তোমার অ্যান্টিবডি ওর সাথে যুক্ত হয়, অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়, দেহের ভেতরে C3 কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়, দিয়ে বিলিষ্ট ভেঙে গিয়ে C3A এবং C3B গঠন করে, দিয়ে একটা অ্যান্টিবডি সেই টাইমে চারিদিকে ছড়িয়ে পড়ে, দিয়ে রোগ জীবাণুকে প্রশমিত করে দেয়, হ্যাঁ, নিষ্ক্রিয় করে দেয়। পরবর্তী ক্ষেত্রে এইগুলিকে ওর কার্যকরণ যখন বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে কি হয়, ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে ওই জীবাণুগুলিকে মারতে সাহায্য করে। তাহলে দেখো আমি টোটাল কমপ্লিমেন্ট সিস্টেম সম্বন্ধে কিন্তু বুঝিয়ে বললাম। দেখো অনেকটা টাইম নিয়ে বুঝালাম, যাতে দেখো খুব ইম্পর্টেন্ট কমপ্লিমেন্ট সিস্টেম, 1 বা 2 নম্বর কিন্তু এই কমপ্লিমেন্ট সিস্টেম থেকে আসার সম্ভাবনা কিন্তু বেশি। হ্যাঁ, এখান থেকে ক্লাসিক্যাল পাথ, ল্যাকটিক পাথ, অল্টারনেটিভ পাথ, প্রত্যেকটার যে কম্পোনেন্টগুলি কি কাজ করছে, এটাও অনেক সময় পরীক্ষার পারপসে ইম্পর্টেন্ট। সাইটোলাইসিস জিনিসটা কি, এটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইখানটা এমএসসি খুব ইম্পর্টেন্ট। এমএসসি মানে হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। হ্যাঁ, এমএসসির কাজ কি, হ্যাঁ, তারপরে অপসোনাইজেশন, সেখানটা কি অপসোনিন জিনিসটা কি, অপসোনাইজেশন, হ্যাঁ, সেদিকে ফ্যাগোসাইটোসিস জিনিসটা কি, পিনোসাইটোসিস জিনিসটা কি, এবং যে ইনফ্লামেশন, হ্যাঁ, ইনফ্লামেশন যে প্রক্রিয়াটা তার মাধ্যমে কিগুলি এসে যুক্ত হয়, সেইগুলোও কিন্তু, ডায়াবেটিস জিনিসটা কি, এগুলোও কিন্তু বললাম। এখানটা দেখো রোবট বা ক্যালর বা টিউমর বা ডলর মানে কি, সেটাও কি তুমি কি জানতে পারলে। কি রয়েছে দেখো, ইম্পর্টেন্ট অনেক সময় শর্ট কোশ্চেন থাকে নিচে, বলছে রুবর, RUBOR, রুবর বলতে নিচে কি কোনটাকে বোঝায়, ঠিক আছে, তোমাকে এরকম ভাবে কিছু 4টে অপশন দেবে, দিয়ে তোমাকে কিন্তু অ্যান্সার চাইবে। ক্যালর জিনিসটা কি, টিউমর সাথে সাথে কি, ডলর মানে কি, হ্যাঁ, ফাংশো নিওলিজা মানে কি, এবং এই যে নিউট্রালাইজেশন যেটা প্রশমন, প্রশমন প্রসেসটার মাধ্যমে কোনটা কাজ করে, দেখো C3 কাজ করছে, C3A, C3B কাজ করছে। এইসব কোশ্চেনগুলি কিন্তু পরীক্ষার পারপাসে খুব ইম্পর্ট্যান্ট। চলো আরেকটু পড়িয়ে দিই না, চলো দেখি আচ্ছা আরেকটু পড়িয়ে দিই, চিন্তা নেই। এবার আমরা, চলো PDF তো নাম করে করেছি, এবং করে দিয়েছি, আচ্ছা চলো। আচ্ছা, যদি এর আগে তুমি ক্লাস নাম্বার 4টা তুমি যদি দেখো, তো আমি সেখানে দেখো খুব সুন্দরভাবে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট সম্বন্ধে আমি কিন্তু খুব ভালো করে বুঝিয়েও বলেছিলাম এবং কিন্তু পড়িয়েছিলাম। এবং আজকে আমরা পড়ব যে এই যে টি লিম্ফোসাইট, হ্যাঁ, টি লিম্ফোসাইট, আর এই টি লিম্ফোসাইট প্রকারভেদগুলি আমরা কিন্তু পড়ব। এটা কি হচ্ছে, এটা অ্যাকিউয়ার্ড ইমিউনিটি সিস্টেমের মধ্যে পড়ছে। এটা কিসের মধ্যে পড়ছে, অ্যাকিউয়ার্ড, অ্যাকিউয়ার্ড, অ্যাকিউয়ার্ড ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনি সিস্টেমের মধ্যে কিন্তু এটা পড়ছে, ঠিক আছে। এখানটায় দেখো টি লিম্ফোসাইট, কেননা লিম্ফোসাইটকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইট কোথা থেকে তৈরি হয়, দেখো এটা ইম্পর্টেন্ট, এটা অদানাদার, এটা হচ্ছে নন গ্যানুলার, হ্যাঁ, নন গ্যানু গ্যানুলার, অনেক সময় গ্যানুলার, গ্যানুলার বা
আমি অনেক সময় এক গ্যানুলার যেগুলো আরো ভালো হয়, এক গ্যানুলার, ঠিক আছে? এক গ্যানুলার মানে হচ্ছে যার হচ্ছে দানা থাকে না, এক গ্যানুলার, ঠিক আছে? দেখো, দেখো তার মানে কি, অদানাদার শ্বেত রক্তকণিকা এটি একটি যা অস্থি মজ্জা থেকে উৎপন্ন তৈরি হয়, এবং এখানে দেখো থাইমাস খুব ইম্পর্টেন্ট, থাইমাস গ্রন্থিতে পূর্ণতা লাভ করে, খুব ইম্পর্টেন্ট, খুবই এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমি বলছি, দেখো এই যে এরা হচ্ছে বোন ম্যারো থেকে যখন উৎপন্ন লাভ করার পরে এরা নিজেদের গ্রোথ করার জন্য কি হয়, থাইমাস গ্রন্থিতে, থাইমাস গ্ল্যান্ডে এসে কিন্তু এরা আবদ্ধ হয়, সেখানটা কি এদের আস্তে আস্তে এদের পূর্ণতা বিকাশ হয়, এবং এখানে অ্যাডলাইসিস প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়। এবং এই যে টি লিম্ফোসাইট কিন্তু এরা কোষভিত্তিক অনাক্রমতা, যাকে আমরা সেল মেডিয়েটেড, যাকে কি বলবো, সেল মেডিয়েটেড, সেল মেডিয়েটেড, সেল মেডিয়েটেড ইমিউনিটি সিস্টেমকে, ইমিউনোলজি বা ইমিউনিটি সিস্টেমকে কিন্তু এরা মেনটেন করে। আবার বলবো যে সেল মেডিয়েটেড ইমিউনিটি সিস্টেমকে কিন্তু এরা কমপ্লিট করে, যাকে কোষভিত্তিক অনাক্রমতা বলবো। এবং এরা কোথায় পূর্ণতা লাভ করে, অনেক সময় এই কোশ্চেনও অনেক সময় দেখতে পাবে যে থাইমাস গ্ল্যান্ডে সম্পূর্ণ হচ্ছে সম্পূর্ণভাবে এরা পূর্ণতা লাভ করে, ইম্পর্টেন্ট। নেক্সট টুকরো কথা দেখো কি বলছে, একে টি লিম্ফোসাইট বলছে কেন, কেননা এরা হচ্ছে এই প্রকার যে কোষগুলি অস্থিমজ্জার টেম কোষ থেকে তৈরি হয় বলে। এবং থাইমাসে গিয়ে দেখো, টি ফর থাইমাস, অস্থিমজ্জা থেকে সম্পূর্ণ তুমি টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট সবই হবে, কিন্তু এরা মেনলি কি হয়, থাইমাসে, থাইমাসে গিয়ে এরা গ্রন্থিতে পূর্ণতা লাভ করে বলে, এই জন্য একে আমরা কি বলবো, টি লিম্ফোসাইট, টি কোষ বলবো। টি কোষ 4 প্রকারের হয়, খুব ইম্পর্টেন্ট। এবং এই প্রথম 3 প্রকারকে আমরা ইফেক্টর টি সেল বলবো, টি মেমোরি সেল বাদ দিয়ে, ঠিক আছে? দেখো ইম্পর্টেন্ট যেটা, টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট কোষকে আমরা প্রথম দেখো টি সাইটোটক্সিক সেল, যাকে টি কিলার সেল, যাকে এনকে সেল বলা হয়, আমি তোমাকে পড়ানো আছে, তাই না? এনকে সেল আমি পড়েছি না, বলো? অবশ্যই পড়েছি, এনকে সেল আমি পড়েছি। বা যাকে আমি এন এনকে সেল বলবো, টি কিলার সেল বলবো, টি কিলার সেল। এবং হচ্ছে সিডি8, সিডি8 টি কোষও বলা হয়, ইম্পর্টেন্ট পরীক্ষার পারপোসে। এ কি করে, পারফোরিন নামক এক ধরনের কেমিক্যাল নিঃসৃত করে জীবাণুকে ধ্বংস করে। চলো কাজে দেখো, দেখে নাও, কাজে দেখো, যেটা মুখে বললাম সেটা দেখো আছে কিনা, পড়িয়েছি আমি তোমাদের, তাও আমি আবার দেখো দেখিয়ে দিচ্ছি। এটা সরাসরি কি হয়, রোগ জীবাণুকে ধ্বংস করে, সরাসরি রোগ জীবাণুকে ধ্বংস করে। এবং ইম্পর্টেন্ট, এটা পারফোরিন নামক, আচ্ছা এই ডাক্তার, এ কি করে, এই হচ্ছে পারফোরিন নামক এক ধরনের প্রোটিন ক্ষরিত করে, কেমিক্যাল ক্ষরিত করে, যা জীবাণুর কোষ পর্দাকে ছিদ্র করে কি হয়, ভেতরে প্রবেশ করে, এবং ছিদ্রের মধ্যে জল ও আয়নের অনুপ্রবেশের ফলে এরা জীবাণুকে লাইসিস ঘটে এবং ধ্বংস করে, ঠিক আছে? এবং এই কোষগুলি ক্ষরিত হয়ে ক্ষরিত লিম্ফোটক্সিন জীবাণু আক্রান্ত কোষগুলিকে শনাক্ত ধ্বংস করে। তো কোন জীবাণু করে, যেগুলো লিম্ফয়েড কোষগুলিকে আক্রান্ত করে, সেই লিম্ফোটক্সিন জীবাণুগুলিকে আক্রান্ত করে এবং দেখে, এবং তাকে কি করে, ধ্বংস করে, এবং হচ্ছে ভেঙে নষ্ট করে দেয়। তাহলে ইম্পর্টেন্ট, টি সেল, যাকে টি কোষ, এনকে সেল বলা হয় নেচে, বাট সাইটোটক্সিক বা কিলার আছে টি কোষ বলা হয়, যেটা সিডি8, সিডি8 টি কোষ বলা হয়, যা রোগ জীবাণুকে ধ্বংস করে। এবং রোগের যে এদের মেন যে অস্ত্র হচ্ছে ব্রহ্মাস্ত্র, যেটা পারফোরিন। হ্যাঁ, এই পারফোরিন কি হয়, এরা ক্ষরিত করে, এবং এই পারফোরিন রোগ জীবাণুর দেহের ভেতরে প্রবেশ করে কোষ পর্দার ছিদ্র সৃষ্টি করে দেহে। এর ভেতরে কি হয়, আয়নের যে জল, ওয়াটার বা আয়নের কি হচ্ছে বলো, যে হচ্ছে অনুপ্রবেশ হয়। এর ফলে কি হয়, এদের যে একটা অসমোটিক প্রেসারের সৃষ্টি হয়, আস্তে আস্তে কি এদের মধ্যে আয়নের ইমব্যালেন্স সৃষ্টি হয়, আস্তে আস্তে কি হয়, এই জীবাণুগুলিকে ধ্বংস হয়, বা আস্তে আস্তে কি হয়, এরা মরে যায়, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে দেখো যেটা আমি বলছি, দিয়ে আমি এটা চার্জ দিতে বসাই, চার্জ দিতে হবে। আচ্ছা 2 সেকেন্ড, 2 মিনিট, 1 মিনিট লাগবে, চার্জে বসিয়ে দিই। আচ্ছা, চার্জ একদমই নেই, দেখো নেই। আচ্ছা, হেল্পার টি সেল, যাকে সিডি4, দেখো তাহলে আছে সিডি, আছে সিডি8, এই টি সেল হচ্ছে কোনটা, সিডি8 হচ্ছে সি সেল হচ্ছে, যাকে আমরা এনকে সেল বলবো, ন্যাচারাল কিলার সেল বলবো। এবং সিডি4, দেখো সিডি4 টি সেল আমরা সেটাকে বলবো টি হেল্পার সেল, যাকে হচ্ছে টি হেল্পার সেল, ঠিক আছে? দেখো অনেক সময় কনফিউজ করে দেবে, সিডি4 তোমাকে দেবে, আর হচ্ছে সিডি8 তোমাকে বলে কনফিউজ করাবে। হ্যাঁ, সিডি8 আর এনকে সেল, যাকে টি কিলার সেল, যার নাম হচ্ছে টি কিলার সেল,
টি কিলার সেল বা CD4 হচ্ছে টি হেল্পার সেল। দেখো আমার CD4 এটি দুই প্রকার হয়, দেখো একটা টি যে হেল্পার টি টাইপ, যাকে TH1 কোষ বলবো, এটা TH2 হেল্পার টি টাইপ 2 বলবো, T1 বলবো, T2 বলবো, TH2 কোষ বলবো। এরা কি হয়, এরা এই যে যে টি কিলার সেল বা সাপ্রেসর কোষ বা বি সেলকে সক্রিয় করে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আবার বলছি, আবার তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে এরা কি হয়, এই যে এরা হেল্প করবে না, হেল্প করবে কাকে, হেল্প করবে টি কিলার সেলকে হেল্প করবে। কারণ তুমি ওকে বলবে যে তুমি পারফোরিন নিশ্চিত করে সামনে জীবাণু আছে এগুলো নষ্ট করে দাও, এবং কি হবে, সে না পারলে কি করবে, বি কোষ প্লাজমা কোষকে বলবে যে তুমি হচ্ছে অ্যান্টিবডি নিশ্চিত করো যার মাধ্যমে এই জীবাণুকে ধ্বংস করো, ঠিক আছে। এবং হচ্ছে বি লিম্ফোসাইটকে অ্যান্টিবডি উৎপাদনে উদ্দীপিত করে, যেটা আমি বললাম দেখো, উদ্দীপিত করে, এবং এদের লিম্ফোকাইন প্রোটিন, দেখো লিম্ফোকাইন নামক এক ধরনের প্রোটিন নিশ্চিত সৃষ্টি করে, যাকে অনাক্রমতাকে সক্রিয় করে এবং এইচআইভি হেল্পার কোষকে ধ্বংস। আচ্ছা, এইচআইভি হেল্পার কোষকে, হেল্পার যে টি কোষকে, এইচআইভি ভাইরাস যদি দেহের ভিতরে হয়, এই টি হেল্পার সেলকে যে এইচআইভি যে সাইটোটক্সিক টি সাইটোটক্সিক কোষকে কি হয়, কমিয়ে দেবে, এবং কি এইচআইভি হেল্পার সেলকে, যেগুলি এইচআইভি তৈরিতে কি হয়, হচ্ছে ভূমিকা পালন করে বা যেটা ক্ষতি করছে এইচআইভি সেল উদ্দীপিত করছে, সেই সেলকে, টি সেলকে কি করবে, এটা ধ্বংস করে দেবে। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছেন? নেক্সট, এক মিনিট চার্জ বসাই। এক মিনিট। চলো চার্জে বসিয়ে দিয়েছি। চলো, তা দেখো টি সেল জিনিসটা কি বোঝাতে পারলাম। আজকে টি সেলটা, টি লিম্ফোসাইটটা আমি কমপ্লিট করেছি। বি সেল ইমিউনোলজি ক্লাসের যে লাস্টটুকু পার্টটা আমি নেক্সট দিন করে দেবো, কালকে ক্লাস নেবো চিন্তা করছি। এবং হচ্ছে কালকে প্যারাসাইটোলজির ক্লাস আমি করাবো, ঠিক আছে। প্যারাসাইটোলজির ক্লাস 1 2 3 4 করে 5টা ক্লাসের মধ্যে কমপ্লিট করে দেবো। তাহলে আজকের ক্লাসটা এখানটা রাখবো, পরবর্তী ক্লাসগুলো আমি কিন্তু 5টা ক্লাসে কমপ্লিট করে দেবো। প্যারাসাইটোলজি সম্পূর্ণ A to Z আমি সম্পূর্ণ করতে, আমরা দেখো এই পার্টটাও কিন্তু কমপ্লিট হয়ে গেলো দেখো। অলরেডি বায়োফাইটটা কমপ্লিট করেছি, তারপরে কি সামনে টেরিডোফাইটটা আমি পড়ালাম না, সামনে টেরিডোফাইটটা কমপ্লিট করেছি। তারপরে আরো কিছু করেছি, দেখো নিচে দেখবো আছে, সেগুলি দেখবো আস্তে আস্তে আমি করছি, একার হাতে সব করা হচ্ছে। ঠিক আছে। আবার আগেরটা জানি কেরা ট্যাক্সোনমির পার্টে পড়িয়েছিলাম মনে হয়। আচ্ছা, এটা দেখো আজকে এই পার্টটা ইমিউনোলজি ক্লাসটা সম্পূর্ণ কিন্তু করে দেওয়া হচ্ছে, এটাও শেষ হয়ে যাচ্ছে। ইমিউনোলজি প্যারাসাইটোলজি কিন্তু এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, আমি শেষ করে দিচ্ছি, আস্তে আস্তে পড়া কমপ্লিট করছি। একজন টিচার আর একটা টিচার থাকলে খুব ভালো হতো, তাই না? এরা কি করবে, এরাই জানে একমাত্র। পয়সা মশা খুব বেশি দেয়ও না, টাকা পয়সা দেয় না ঠিকঠাক, খুবই ক্রিটিক্যাল। ঠিক করাচ্ছে, করাই, ঠিক আছে, দেখা যাক কি করে এরা। দেখো টি সাইটো, টি লিম্ফোসাইট, যাকে হচ্ছে টি এস কোষ বলা হয়, সাপ্রেসর টি কোষ, ঠিক আছে, সাপ্রেসর টি কোষ, যেটা ইম্পর্টেন্ট একটা কোষ। দেখো, সাপ্রেসর টি কোষ অনাক্রমতার বিভিন্ন কোষের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে, এর এর পরিমাণটা, লেভেলটাকে কমিয়ে দেয়, এবং টি হেল্পার সেল কি করে, টি কিলার সেলের পরিমাণটা বাড়িয়ে দেয়, ফলে জীবাণুকে মারতে সাহায্য। যখন কি উল্টো হয়ে যায়, টি সাপ্রেসর সেল হচ্ছে যখন বেড়ে যাবে,
বা লেভেল যখন বেড়ে যাবে আর টি ক্লাস যখন কমে যাবে তখন দেহের ভিতরে কি হবে অনাক্রম্য সিস্টেমে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা কখন হয় যখন এইডস রোগ হয় তখন কিন্তু এর অতিরিক্ত বৃদ্ধি হয়ে যায়। ঠিক আছে, দেখো এইডস রোগ হলে এই সাপ্রেসর দেখো যেটা বললাম, দেখো টি কোষের সংখ্যা অতিরিক্ত বৃদ্ধি হয়ে যায়। এই সাপ্রেসর কোষের পরিমাণ কিন্তু বেশি হয়ে যায় এইডস হলে। দেখো মানে এইচআইভি ভাইরাস যখন তোমার দেহের ভিতরে প্রবেশ করবে। এই অনাক্রমণ বিভিন্ন রকম কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং সাইটোটক্সিক এবং হেল্পার টি কোষের কাজকে অবদমিত করে, দেখো মানে সাপ্রেস করে দেবে সাইটো এনকে সেল এবং হচ্ছে টি হেল্পার সেলকে, এবং নিজ দেহে অ্যান্টিবডির দ্বারা অ্যান্টিবডি কলাকোষে কি বিনষ্টকরণ প্রতিনিয়ত করে এবং অটো মানে নিজে নিজে যে ইমিউনিটি সিস্টেম ইমিউনো ডিজিজ হওয়ার যে প্রতিরোধকে কি করবে, নষ্ট করে দেবে, মানে প্রতিরোধ করবে, মানে হেল্প করবে এখানটা করে। ঠিক আছে, টি সাপ্রেসর টি কোষ। এরপরে দেখো টি মেমোরি সেল জিনিসটা কি, দেখো ইম্পর্টেন্ট। টি মেমোরি সেল তাকেই বলবো যখন দেখো এই যে প্রসেস জীবাণু যখন দেহের মধ্যে প্রবেশ করবে অ্যান্টিজেন কি হবে, এই টি ক্লার সেলটাকে মেরে ফেলবে। এটা কিন্তু এটাকে কি করে মনে রাখবে, এটা হচ্ছে যেমন সিডি ক্যাসেটে যেমন কোনো ফিল্মকে বহু বছর ধরে মনে রাখতে পারে, যেমন হচ্ছে আমরা দেখতে পাই, সেরকম এও তাই আমাদের দেহের ভিতরে এও তাই কাজ করে। এই কি করে ফটো ফ্রেম মানে হচ্ছে ফিল্ম তৈরি করে ফেলবে, যে এই রোগটায় এই জীবাণুটাকে প্রবেশ করলে আমাদের দেহের ভেতরে এই প্রবলেম সৃষ্টি করছে, কিভাবে কার্যকারিতা করছে টিএনকে সেল পারফোরিনের মাধ্যমে। সেইটাকে কি করে ফটো করে রাখবে, বা সেটাকে হচ্ছে এরা এই ভিডিও করে রাখবে, সেটাকে মনে করে যে ভিডিও করে রাখবে, দিয়ে কি হবে ওই যে পরবর্তী ওই জীবাণুটা আমার দেহের মধ্যে প্রবেশ করলে ইজিলি কি হবে ওই জীবাণুটাকে মারতে সাহায্য হবে। কেননা তাকে জানতে হবে না, তাকে যে প্রসেসটা অলরেডি সে জেনে বসে আছে যে প্রসেসটা কি হবে, কোন প্রসেসের মাধ্যমে ওকে মারা যায়। তাহলে সে জেনে যে অবগত, তাহলে কি হয় সে পরবর্তী যখন বহিরাগত আক্রমণ করবে তখন কি ও ইজিলি কি হয় সেটাকে ডিফেন্স করতে পারবে। তাহলে বুঝতেই পারছো এই জন্যই নাম দেওয়া হয় টি মেমোরি সেল বা যাকে বা স্মৃতিধর টি সেল। ওকে, আশা করি বুঝতে পারছো। নেক্সট, এই যে সমস্ত টি কোষ প্লাজমা লসিকা গ্রন্থিতে দীর্ঘদিন ধরে দেখো এরা দেখো কোথায় সঞ্চিত হয়, দেখো প্লাজমা এবং প্লীহা এবং হচ্ছে লসিকাতে এরা সঞ্চিত হয় দীর্ঘদিন ধরে, অনাক্রমতা সৃষ্টি করে রাখে। এটা দেখো দীর্ঘদিন ধরে থাকে এবং দেহে প্রবিষ্ট মানে পূর্বে দেখো আগের যে প্রবিষ্ট জীবাণু যখন দেহের মধ্যে পুনরায় প্রবেশ করবে এ শনাক্ত করে ইজিলি কি হয় গৌণ অনাক্রমতা সৃষ্টির মাধ্যমে কি এগুলিকে মেরে ফেলে দেয়। তাহলে বুঝতেই পারছি, যেটা আমি তোমাকে বুঝালাম সেটাই কিন্তু দেখো বইয়ের মাধ্যমে দেখো সেটা লেখার মাধ্যমে দেখো অলরেডি দেওয়া আছে। এবং দেখো সিডির ফুল ফর্ম কি, সিডি যে আমরা সিডি বলছিলাম, দেখো এই যে সিডি 4 সিডি 8, সিডি 8 আমরা যদি প্রশ্ন করি সিডি 8টা কি, সিডি 8 একটা বলো টি ক্লিয়ার সেলকে বলা হয়। আর সিডি 4 কাকে বলে, টি হেল্পার সেলকে বলা হয়, তাই না? এখনই পড়ানো হলো নাকি? সিডির ফুল ফর্ম কি, সিডির ফুল ফর্ম হচ্ছে ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। ক্লাস্টার অফ দ্য ডিফারেন্সিয়েশন এটা সিডির হচ্ছে ফুল ফর্ম। ইম্পর্টেন্ট, সিডির ফুল ফর্ম কি, ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। এটি হলো একটা লিউকোসাইট বা অন্যান্য অনাক্রমতা কোষের কোষ পর্দার গাত্রে উপস্থিত একটা নির্দিষ্ট প্রোটিন যা উপস্থিতিতে কি হয় অনাক্রমতা কোষগুলি শনাক্ত বৈশিষ্ট্য প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে। তাহলে বুঝতেই পারছো মানে এটা এক ধরনের লিউকোসাইট যা অন্যান্য যে অনাক্রমতা কোষের কোষ পর্দার গাত্রে, হ্যাঁ, এরা উপস্থিত থাকে, যার ফলে কি হচ্ছে কোষকে ইজিলি শনাক্ত করে এবং বৈশিষ্ট্যকে প্রকৃতিতে নির্দিষ্ট করে। তো ঠিক আছে, সিডির ফুল ফর্ম কি, আবার প্রশ্ন, সিডির ফুল ফর্ম কি, কি হবে, ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন, তাই না? ক্লাস্টার অফ ডিফারেন্স। সিডি 8 কি, সিডি 4 কি? হুম, নেক্সট, এবার দেখো সুস্থ মানবদেহে দেখো সিডি 4 প্লাস এবং সিডি 8 প্লাসটি এর অনুপাত দেখো 2:1 হয়। যখনই এইচআইভি বা অটো ইমিউনো ডিজিজ রোগটা প্রভাবের পরিবর্তন হয় তখন আমরা কি হয় এর উল্টো হয়ে যায়। তাহলে সিডি 4 হচ্ছে দেখো 2 হবে, আর সিডি 8 টি হচ্ছে 1 হবে। এবার অটো ইমিউনো ডিজিজটা কি আমি দেখো একটু বলে দিই, আমি অবশ্যই পড়ানো হবে নিচে। তো অটো ইমিউনো ডিজিজ মানে যখন যখন কি হবে দেহের ভিতরে প্রচুর দেহে অ্যান্টিজেন প্রবেশ করলে দেহের ভেতরে প্রচুর অ্যান্টিবডি তৈরি হবে। অ্যান্টিবডি তখন কি হবে কোন অ্যান্টিজেন তাকে
ক্ষতি করছে সেটাকে ও চিহ্নিত করতে পারে না। তখন কি হবে, ও নিজের মানে যেগুলি বাজে অ্যান্টিজেন তাকেও মারবে, এবং যেগুলি আমাদের দেহের ভেতরে সবই যদি অ্যান্টিজেন যে বাজে তা তো নয়, কিছু অ্যান্টিজেন আমাদের দেহের মধ্যে উপকারিতাও করে, সেই অ্যান্টিজেন গুলিকেও কিন্তু ওরা মেরে দেবে। মানে ভালো অ্যান্টিজেন আর খারাপ অ্যান্টিজেনের মধ্যে সম্পর্ক পার্থক্য সে বুঝতে পারবে না, দিয়ে দেহের ভিতরে কি হবে, একটা লেভেল অনাক্রমণ সিস্টেমকে হাই লেভেলে সৃষ্টি করবে। এই ধরনের প্রসেসকে এতে কি হয়, দেহের কি ভালো হচ্ছে না কখনো খারাপ হচ্ছে, অবশ্যই দেহের মধ্যে খারাপ সৃষ্টি হচ্ছে। এই প্রক্রিয়াকেই বলা হয় একটা ব্যালেন্স কি হচ্ছে বলো, একটা ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াকেই বলবো অটো ইমিউনো রোগ। আমি কিন্তু আজ সুন্দর করে ক্লাসটা বুঝালাম প্রথম থেকে শেষ। আশা করি যারা একদম কিছুই বোঝে না তারাও কিন্তু ক্লাসের মাধ্যমে বুঝতে পারবে। যারা একদম বোঝে তারা তো অবশ্যই বুঝতে পারবে, তাদের তো অবশ্যই মনে থাকবে। আর যারা একদমই কিছুই আমি জানি না, কিছুই বুঝি না, কিছু জিনিসটা কি, তারা কিন্তু এই ক্লাসটা সম্পূর্ণ শুনেও, হ্যাঁ, সে কিন্তু ধরতে পারবে যে ক্লাসটা ইম্পর্টেন্ট কোথায়, ক্লাসটা কি জিনিস, ক্লাসটা কি বলতে চাইছি, ক্লাসটা কোথা থেকে কোশ্চেন থাকতে পারে, ক্লাসটার গুরুত্বটা কি। তাই আবার বলছি, ক্লাসগুলো রেগুলার করো, যারা আগের ক্লাসগুলি করোনি তারা আগের ক্লাসগুলি দেখো, ভিডিওগুলি দেখো, নিচে দেওয়া আছে, ডেসক্রিপশনে সবই দেওয়া থাকে, সবই তোমাদের অ্যাপসে দেখা থাকে, সবই ক্লাসগুলি হচ্ছে তুমি দেখতেই পারবে যে ভিজিট করে ওয়েবসাইটে। তো এইগুলি ক্লাসগুলি দেখো, ক্লাসগুলি কন্টিনিউ দেখো, ক্লাসগুলির মাধ্যমে তুমি কিন্তু তোমার ডাউট সব কিছু তুমি কিন্তু ঠিক মানে জানতে পারবে, মানে সব কিছু অ্যানালাইসিস করতে পারবে। আর এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, 5টার মতন ক্লাস পাচ্ছি। সেই ক্লাসটা মানে প্রত্যেক চ্যাপ্টারে 5টা করে ক্লাস পাচ্ছি, 5টা ক্লাসের মাধ্যমে আমি আমার দিক থেকে বেস্ট দিচ্ছি তোমাদের সম্পূর্ণ কভার করা দেওয়ার জন্য। এই জন্য বলছি যে ক্লাসগুলো দেখো, উপভোগ করো, এবং পরপর লাইন বাই লাইন তোমরা হচ্ছে পিডিএফ গুলি নিয়ে পড়তে থাকো, ঠিক আছে? এবং নিজেকে রেডি হতে থাকো, কবে এসএলএসটি বেরোবে, কবে পিএসসি বেরোবে, কবে কি বেরোবে, এইসব ভরসা না থেকে তুমি তোমার মতন পড়তে থাকো। তোমার সামনে যেগুলি পরীক্ষাগুলি আসবে সেগুলি তোমার অবশ্যই যদি বেরোয়, তো তোমার কি হবে, আগে তোমার কিন্তু সব প্রিপারেশন হয়ে থাকবে। এটাই একটা বেনিফিট, এটাই বেনিফিট। তা তোমার সেই টাইমে কি হবে, মক সেট করতে পারবে, ও অন্যান্য পড়াগুলি কমপ্লিট করতে পারবে। এই জন্য বলছি আগে থেকে সবকিছু পড়ে রাখাটা সব থেকে বেশি ভালো। ক্লাসগুলি কন্টিনিউ করা, ভিডিওগুলো দেখা, এগুলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকে এখানে ক্লাস, নেক্সট ক্লাস আবার কালকে করব, কালকে রাত্রি 9 PM বা কালকে 9:30টার সময় শুরু করবো ভাবছি, ঠিক আছে? ওকে, গুড নাইট। কাজও করে নাই শরীরে, কাজ করে, বিরক্ত। কাটেও না, কি বাজে। দেখো, এই এন্ড করছি, এন্ড হচ্ছে না, মানে এদের ওয়েবসাইটটা এত বাজে না, অতিরিক্ত বাজে, খুব ফলস খায়। আমি বন্ধ করতে চাইছি, বন্ধ হচ্ছে না। না, না, কাজই করে না।